নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। আর শুরুতেই আমাদের এক ফোনে বাংলায় যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বিধানসভায় বেসুরো বিধায়কদের আলাদা ব্লক। ঋতব্রত নেতৃত্বে তৃণমূলের আলাদা ব্লকের সম্ভাবনা। আরো একবার আপনাদের জানাই, বিধানসভায় বেসুরো বিধায়কদের আলাদা ব্লক এবং ঋতব্রত নেতৃত্বে তৃণমূলের আলাদা ব্লকের কি সম্ভাবনা রয়েছে? ঋতব্রত হতে পারেন কি বিরোধী দলনেতা? এই প্রশ্নগুলোই কিন্তু বারবার করে ঘুরছে এই মুহূর্তে। আর আপাতত তৃণমূল ভাঙার পরিকল্পনা কি নেই, এই প্রশ্ন কিন্তু উঠছে। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, একাধিক প্রশ্ন এই মুহূর্তে কিন্তু ঘুরপাক খাচ্ছে। বিধানসভায় বেসুরো বিধায়কদের কি আলাদা ব্লক হতে চলেছে? তো আজকে কিছুক্ষণের মধ্যে সেই সংক্রান্ত যাবৎ জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের খবর, ঋতব্রত এবং সন্দীপনের সঙ্গে যে সংখ্যক বিধায়করা রয়েছে তাদের স্বাক্ষর সম্বলিত আজকে যে চিঠি, সেই চিঠি জমা পড়বে হচ্ছে বিধানসভার অধ্যক্ষের কাছে। গত 3 দিন ধরে তুমি জানো পরিস্থিতি কি, বিভিন্ন জায়গাতে তারা বৈঠক করছেন, বারবার বিধায়কদের সঙ্গে কথা বলছেন, তাদের স্বাক্ষর সংগ্রহ হচ্ছে। আর অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা অবস্থানে থাকার কথা সেখানে বিধায়করা থাকছেন না। ফলে সব দিকে দলের সঙ্গে তাদের যে দূরত্ব তা ক্রমশ প্রকট হচ্ছে। এবং এই অবস্থাতে দাঁড়িয়ে বিভিন্ন কর্মসূচি এড়িয়ে তাদেরকে যেভাবে ঋতব্রত এবং সন্দীপনের সাথে বৈঠক করতে দেখতে পাওয়া যাচ্ছে, সেই তাদের সমর্থন নিয়ে আজকে চিঠি আজকের মধ্যেই জমা পড়তে চলেছে বিধানসভার অধ্যক্ষের কাছে, এমনটাই খবর। ফলে সব মিলিয়ে নতুন ব্লক ঋতব্রত সন্দীপনকে ঘিরে তৈরি হচ্ছে, তা কার্যত এক প্রকার দৃষ্টি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একেবারে আমি সঙ্গে থাকো। আর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও কি আলাদা ব্লক তৈরির পরিকল্পনা রয়েছে? আলাদা ব্লক হলে লোকসভায় তৃণমূলের দলনেতার পদ হারাতে পারেন কি অভিষেক? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আবির, অবশ্যই তাই। এবং যেমন বিধানসভার ক্ষেত্রে বিধায়করা যেমন অনুপস্থিত, তেমনি লোকসভার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচিগুলিতে লোকসভা এবং রাজ্যসভা দুই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা ছিলেন তাদেরকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এবং তুমি জানো গতকালকেও যখন আমরা কথা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে তারা কেন অনুপস্থিত, তার একাধিক ব্যাখ্যা বা কারণ তারা জানিয়েছিলেন, তারা কেউ নেই। ফলে এক্ষেত্রে আগামী দিনে বর্ষাকালীন অধিবেশনের সময় সাংসদরাও কি অন্য পথে যাবেন, এবং তাদেরকে নিয়েও এই জল্পনাটা তৈরি হয়েছে একাধিক সাংসদদের অনুপস্থিতিকে ঘিরে। বেশ, একেবারে ধন্যবাদ। তৃণমূলের নষ্টনের বিস্ফোরক বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের 10 থেকে 15 জন সাংসদ ফোন করেছেন, এমনটাই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর ভাইয়ের। তৃণমূলের নষ্টনের বিস্ফোরক বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের 10 থেকে 15 জন সাংসদ ফোন করেছেন, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর ভাইয়ের। যেমনটা আপনাদের বলছিলাম যে তৃণমূলের নষ্টনের বিস্ফোরক বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের 10 থেকে 15 জন সাংসদ তাকে ফোন করেছেন, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর ভাইয়ের। আরো বিস্তারিত জানাবে সুজিত, আমাদের সঙ্গে রয়েছে। সুজিত, এক বিস্ফোরক বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী, তৃণমূলের 10 থেকে 15 জন সাংসদ তাকে ফোন করেছেন, কি কথা হয়েছে, কি জানতে পারছো? দেখো, কথা কি হয়েছে সেটা স্পষ্ট করে না জানালেও তিনি যেটা ইঙ্গিত দিচ্ছেন, যিনি বলছেন যে তার সঙ্গে যোগাযোগ করছেন দল বদলের জন্য। কারণ তিনি একথাও বলছেন দল বদলের বিষয়টি দলের বিষয় এবং দলের সিদ্ধান্ত, দলের সভাপতির সিদ্ধান্ত, এবং দল বদলের বিষয় নিয়ে যে তার সঙ্গে কথা বলছেন সেটা বলতে গিয়ে তিনি কিন্তু জানাচ্ছেন তিনি সাংসদ ছিলেন, 2 বার ভোটে জিতে দিল্লি গিয়েছিলেন, তখন থেকেই তার সঙ্গে তাদের পরিচয়। সেই পরিচয়ের সূত্র ধরে তার কাছে ফোন আসছে এবং তিনি দাবি করছেন যেসব ফোন আসছে তাতে দলবদলই করতে চাইছেন বা বিজেপিতে আসতে চাইছেন। এবং তিনি সে কথা বলতে গিয়েই বলে দিলেন যে আসলে দলের সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন যে দলবদল বা দলে নেওয়া সবটাই দলের বিষয়, তাই তাদের বলেছি। তিনি বলছেন যে সৌজন্য রক্ষায় কথা বলছি, কিন্তু দল বদল নিয়ে
এখনই কিন্তু কোনো কথা আমাদের তরফে হবে না। কিন্তু এ কথাও তিনি বলছেন তৃণমূলের যা অবস্থা, সেক্ষেত্রে তিনি কটাক্ষ করছেন, সমালোচনা করছেন যে দল থাকবেই না, তখন সবাই যোগাযোগ করবেন এই কথা বলছেন। এবং তিনি রীতিমতো দাবি করছেন 10-15 জন সাংসদ যারা তৃণমূলের তারা যোগাযোগ করতে চাইছেন, অর্থাৎ দলে আসতে চাইছেন, এমন সময় তিনি দাবি করছেন এবং এই কথাগুলো বলছেন। সেটা কিন্তু যখন কিনা এরকম ভালো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব, সাসপেন্ড হচ্ছে বিধায়করা, এই পরিস্থিতিতে আর বলা কথা নিয়ে কিন্তু জোর শোরগোল শুরু হয়েছে। ধন্যবাদ। আমার কাছে ব্যক্তিগতভাবে ফোন এসেছে মিনিমাম 10 থেকে 15 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ, যাদের সাথে আমার সংসদীয় জীবন কেটেছে। আমি তাদেরকে হাত জোড় করে কবরেজোড়ে বলেছি, আমার দলই শেষ কথা, ব্যক্তিগত সম্পর্ক নিশ্চয়ই আল্লাহ এখানে। দল যতক্ষণ না আমাদের ছাঁকনি জাল, ওই আমরা চা খাই না, পাতা চা ছাঁকা হয়, সেই ছেঁকে দল যখন সিদ্ধান্ত নেবে সেটাই শেষ। ভোটে ভরাডুবির পর প্রথম কর্মসূচি ধর্মতলা ধর্নায় কার্যত একা মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে গোনা কয়েকজন নেতা ছাড়া বাকি কারোরই দেখা নেই। সাংসদ নেই, বিধায়ক নেই, এককালে চারপাশে ভিড় করে থাকা তারকারাও নেই। নেই ক্ষমতা, একা মমতা। ক্ষমতার চরিত্র হলো তা চিরদিন থাকে না, আর ক্ষমতা না থাকলে ক্ষমতার বন্ধুরাও থাকে না। এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। ভোটে ভরাডুবির পর প্রথম কর্মসূচি ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্না। দলনেত্রী আছেন কিন্তু নেতারা নেই। মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন 1 মাসও হয়নি, তার মধ্যেই এই ছবি। ক্ষমতা যেতেই একা মমতা। অথচ এটা হঠাৎ করে ঘোষিত কোনো কর্মসূচি নয়। 3-4 দিন আগেই ধর্মতলার এই ধর্নার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। যে ধর্নার অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে তৃণমূলের টানাপোড়েনও চলে। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কর্মীদের তৃণমূল নেত্রীর ধর্নায় যোগ দেওয়ার আহ্বানও জানায় দল। সবাই জানতে পারেন, কিন্তু দলের নেতা নেত্রীরা বোধহয় জানতে পারেননি। তার ফল এই ছবি। অথচ কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কর্মসূচি হলে নেত্রীকে মুখ দেখানোর জন্য কার্যত ঠেলাঠেলি করতে দেখা যেত। মঞ্চে নেত্রী, কে তার পাশে দাঁড়াবেন তার জন্য লড়াই। মিছিলে নেত্রী, কে সব থেকে গা ঘেঁষে হাঁটবেন তার জন্য লড়াই। 21শে জুলাইয়ের অনুষ্ঠানের কথাই ভাবুন। মমতা হয়তো মঞ্চে পৌঁছবেন বেলা 12টা নাগাদ, বাকিরা হাজির সকাল 9টা থেকেই। কে নেত্রীর সঙ্গে গানে গলা মেলাবেন, কে স্লোগানে গলা মেলাবেন, এই নিয়েই কম্পিটিশন, নম্বর বাড়ানোর কম্পিটিশন। সাংসদ, বিধায়ক থেকে তারকা, সে একেবারে ভিড়ে ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই রাস্তায় নামেন স্বাভাবিকভাবে সেখানে অসম্ভব ভিড় হয়, প্রচুর জনমানুষ যায়। এবং তার থেকেও বড়, তার নেতামন্ত্রীরা যারা তখন নেতামন্ত্রী ছিলেন সেই জামানায়, আগের জামানায় প্রচুর নেতামন্ত্রীরা সবসময় তার আশেপাশে দেখা যেতেন। এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতো, কি হতো, কম্পিটিশন হতো যে জুন মালিয়া আগে যাবে, না শাইনি ঘোষ আগে যাবে, না শশী পাজা আগে যাবে, না ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ আগে যাবে। এই 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্সও করেছেন দেব। আজ কোথায় সেই পাগলু? কোথায় দেব? সায়নী ঘোষের কথাই ধরুন, মঞ্চ থেকে ময়দান সব জায়গায় মমতার পাশে। অনেকে বলেন তিনি নাকি সাজগোজও করতেন নেত্রী স্টাইলে। এদিনের ধর্মতলার ধর্নায় সেই সায়নী ঘোষ কোথায়? সায়নীর অবশ্য দাবি তিনি কলকাতার বাইরে আছেন, 9ই জুন ফিরবেন। একসময় মমতার পাশে মুখ দেখানোর প্রতিযোগিতায় নামতেন সায়নী ঘোষ, জুন মালিয়া, শিউলি সাহারা। তাদের একজনকেও মঙ্গলবার মমতার পাশে দেখা গেল না। জুনের দাবি তিনি বানতলায় ওয়েব সিরিজের শুটিং করছিলেন। ভাবুন অবস্থা, নেত্রী ধর্নায় আর ইনি নাকি শুটিংয়ে ব্যস্ত। বিধায়ক শিউলি সাহা তো আরো এক ধাপ এগিয়ে, তিনি নাকি বাড়ির কাজে ব্যস্ত।
শিউলিকে যদিও সোমবার রাতে বিধায়ক হোস্টেলে দেখা গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের 40-এর বেশি সাংসদ। ধর্নায় দেখা গেল হাতে গোনা কয়েকজনকে। বাকিরা কোথায়, কোন কাজে ব্যস্ত? কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়ার দাবি তিনি দিল্লিতে, তার স্ত্রী বিধায়ক সঙ্গীতা বসুনিয়াও দিল্লিতে। বীরভূমের সাংসদ শতাব্দী রায় নাকি কলকাতায় নেই। আরামবাগের সাংসদ মিতালি বাগের আবার বিরাট সমস্যা, তার গাড়ি নেই, গাড়ি খারাপ, কেউ আবার তাকে গাড়ি ভাড়াও দেয়নি। হাওড়ার তৃণমূলের বড় নেতা, মন্ত্রীও ছিলেন অরূপ রায়। বিধায়কদের জালসই বিতর্কে উঠে এসেছে তাঁর নামও। অরূপের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো রেজলিউশনে যে সই রয়েছে সেটা তাঁর নয়। এদিনের ধর্নায় অরূপকেও দেখা যায়নি। তৃণমূলের তারকা নেতা, তার জিমের ভিডিও প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার ওয়ালে। ফিটনেসের সব আপডেট ফেসবুকে পোস্ট করার সময় পান তিনি, কিন্তু নেত্রীর ধর্নায় যাওয়ার সময় পান না। মুখ্যমন্ত্রী হয়েও বারবার পথে নেমেছেন মমতা। মমতার মিছিলের পাশে দেখা গিয়েছে তারকাদের মিছিল। কে মমতার কতটা কাছে হাঁটবেন তা নিয়ে কার্যত ঠেলাঠেলি সেলেবদের মধ্যে। দুর্গাপুজোর কার্নিভাল, মঞ্চে মমতার পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা চলত মিউজিক্যাল চেয়ারের মতো। আজ কেউ নেই। আসলে ক্ষমতা হলো মধু। ক্ষমতার কাছে থাকলে চেয়ার মিলবে, সরকারি পদ মিলবে, জনতার ট্যাক্সের টাকায় মোটা অঙ্কের মাইনে মিলবে। তাই ক্ষমতা থাকলেই চারপাশে ঘুরঘুর। ক্ষমতার মধু নেই, তাই মৌমাছিরাও নেই। তাই পথে নেমে একা মমতা। নেই ক্ষমতা, একা মমতা। নিউজ 18 বাংলা। ভরাডুবির পর জোট বৈঠকে মমতা। 8ই জুন দিল্লিতে মমতা অভিষেক। ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে। 8ই জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জোটের বৈঠক। বৈঠকে থাকার কথা কাদের কাদের রয়েছে, কি আপডেট পাচ্ছি আমরা? মৈত্রী রয়েছে, আরো বিস্তারিত বলবে মৈত্রী। জুনানা, দেখো এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে 8 তারিখ ইন্ডিয়া জোটের একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হবে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 17টি বিরোধী দলের প্রতিনিধিরা এবং কার্যত বলা চলে শীর্ষ নেতৃত্ব তারা এই বৈঠকে যোগ দেবেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই এই বৈঠকে যোগ দিতে চলেছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এর পাশাপাশি হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে, সমাজবাদী পার্টি থেকে অখিলেশ যাদব, ওমর আব্দুল্লাহর মতো নেতৃত্বের নাম শোনা যাচ্ছে, তারা এই বৈঠকে থাকবে এবং অবশ্যই কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা থাকবে এই ইন্ডিয়া জোটের বৈঠকে। যদি একটু পেছনের দিকে দেখা যায় 2023 সালে শেষবারের মতো ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা তারা একসাথে বৈঠকে বসেছিলেন, সেটা লোকসভা নির্বাচনের আগে। তারপরে কিন্তু একাধিক ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, কিন্তু কখনোই একসঙ্গে এত বিরোধী জোটের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা একসঙ্গে বসেছেন সেই ছবি কিন্তু খুব একটা দেখা যায়নি এবং যেটা হতে চলেছে এই 8 তারিখ কনস্টিটিউশন ক্লাবে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই আসবেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এবং বাকি এখান থেকে এই বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে যে বিরোধীরা আগামী দিনে কিভাবে সরকারের বিরুদ্ধে তাদের যে লড়াই এবং যে তাদের যে বক্তব্য সেটা তাদের কি বক্তব্য থাকবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ মৈত্রী। কলকাতায় আরো এক কাউন্সিলর গ্রেফতার। তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর গ্রেফতার। কলকাতার 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেফতার। আরো একবার আপনাদের জানাই, কলকাতায় আরো এক কাউন্সিলর গ্রেফতার। তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর গ্রেফতার। কলকাতার 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেফতার।
এর আগেও আমরা দেখেছিলাম যে আরো 2 জন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছিল। এবার কলকাতা আরো এক কাউন্সিলর গ্রেপ্তার, তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর গ্রেপ্তার, কলকাতার 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেপ্তার। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার এই তৃণমূল কাউন্সিলর। এখনো পর্যন্ত কলকাতা 3 কাউন্সিলর গ্রেপ্তার। সুদীপ পল্লে, সচিন সিং এর পর ধৃত অরিজিৎ। তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার বোমা, ডোমজুড়ে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান। 21 ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, পঞ্চায়েতের টাকা হাতানোর অভিযোগ, একাধিক অভিযোগ উঠছে। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তৃণমূল এই নেতার বিরুদ্ধে আরো বিস্তারিত জানাবে দেবাশিস আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস, মূলত এই যে বুবাই চক্রবর্তী নান্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, কিন্তু অ্যাকচুয়ালি এই এলাকায় তিনি কিন্তু ছিলেন দাপুটের তৃণমূল নেতা এবং তাকে বলা যেতে পারে নান্না এলাকার তার। এই বুবাই চক্রবর্তীর বাড়িতে গতকাল রাত্রিবেলা গভীর রাতে কিন্তু তমদুর থানার পুলিশ হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে উদ্ধার হয় কয়েকশো শব্দ বোমা, অর্থাৎ এলাকায় বোমাবাজি করে মানুষকে ভয় দেখানো। ভোটের দিন এই বোমাগুলি কিন্তু ব্যবহার করা হয়েছিল একাধিকবার। তার সেই অভিযোগও রয়েছে এবং এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2021 সালে বিজেপি কর্মী বা বিরুদ্ধে বাড়িতে গিয়ে মারধর করা, ভাঙচুর করা, এমনকি গ্রাম ছাড়া করা ও অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি যে অভিযোগ, সবচেয়ে বড় অভিযোগ, তা হচ্ছে নান্না গ্রাম পঞ্চায়েতে টাকা আত্মসাতের অভিযোগ এবং তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। আর এবার তৃণমূল নেতার ঘনিষ্ঠর বাড়িতে কার্তুজ, ক্যানিং 2 ব্লকের জীবনতলার ঘটনা। জীবনতলা দাপুটের তৃণমূল নেতা হোসেন শেখ, হোসেনের ঘনিষ্ঠ জাভেদ শেখের বাড়ি থেকে কার্তুজ উদ্ধার। অনুপ রয়েছে আরো বিস্তারিত বলবে। অনুপ, ব্লকের জীবনতলা থানার মঠের দিকে কালীবাড়ি এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হোসেন শেখের ডান হাত বলে পরিচিতি, এমনই কিন্তু স্থানীয় মানুষজন থেকে শুরু করে বিভিন্ন মানুষজন জানিয়েছেন। জাভেদ শেখের বাড়িতে তল্লাশি করে কয়েকশো ডাউন তাজা কার্তুজ উদ্ধার করে এবং সেই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে, এসে সেই কার্তুজগুলো উদ্ধার করে নিয়ে যায়। এরপরে কিন্তু এই হোসেন শেখ এবং তার অনুগামী যারা এবং তার ডান হাত বাঁ হাত বলে এমনই পরিচিতি স্থানীয় মানুষজনরা যেটা দাবি করছে, সেই সব বাড়ি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে জীবনতলা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। এই ঘটনায় কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছে, কারণ এতগুলো তাজা কার্তুজ তারা উদ্ধার করেছে। একেবারে ধন্যবাদ। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠর বাড়িতে ত্রাণ উদ্ধার। বীরবাহার ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়ি থেকে উদ্ধার হলো ত্রাণ। ঝাড়গ্রামের বিনপুরে নেপুরা গ্রামের ঘটনা। অভিযুক্ত ঠিকাদার বিপ্লব গোস্বামী এই মুহূর্তে পলাতক। আরো বিস্তারিত বলবে রাজু আমাদের সঙ্গে রয়েছে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে পুলিশের কাছে খবর থাকে যে এই বিপ্লব গোস্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। যে সময় তৃণমূল শাসনে ছিল সেই সময় তৃণমূলের মন্ত্রী অর্থাৎ বনমন্ত্রী বীরবাহা হাসদা, যিনি প্রাক্তন রয়েছেন, সেই বীরবাহা হাসদার যে ঘনিষ্ঠ বিপ্লব গোস্বামী, এই বিপ্লব গোস্বামীর বিরুদ্ধেই অভিযোগ ছিল। এবং গতকাল সন্ধ্যে 6টা নাগাদ পুলিশ, তালগড় থানার পুলিশ এবং সিআরপিএফ তার বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে এবং সেখান থেকে যে ত্রাণ, তিরপল, শাড়ি, এছাড়াও আরো বিভিন্ন সামগ্রী যেগুলো ত্রাণের জন্য দেওয়া হতো, সেই ত্রাণের জিনিসপত্র এই বিপ্লব গোস্বামীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে পুলিশ সেই সমস্ত যে ত্রাণ উদ্ধার করেছে, সেই উদ্ধার ত্রাণ তারা থানায় নিয়ে গেছেন। ইতিমধ্যে বিপ্লব গোস্বামীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এই যে ত্রাণ, সরকারি ত্রাণ, সেটা এক ঠিকাদারের বাড়িতে কিভাবে গেল তা নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, কারণ গতকাল যেভাবে পুলিশ তদন্ত করেছে সেক্ষেত্রে আরো হয়তো অনেক কিছু উদ্ধার হতে পারে। অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। আর টালমাটাল আরো এক পুরসভা, দাইহাটে পুরপ্রধান সহ 10 জনের ইস্তফা। আরো একবার আপনাদের জানাই, টালমাটাল আরো এক পুরসভা, দাইহাটে পুরপ্রধান সহ 10 জনের ইস্তফা। রণদেব রয়েছে, আরো বিস্তারিত বলবে। রণদেব, টালমাটাল পরিস্থিতি, আরো এক পুরসভা দাইহাটে পুরপ্রধান সহ 10 জন ইস্তফা দিলেন। হ্যাঁ দেখো, দাইহাট পুরসভার অচলাবস্থা শুরু হয়েছিল নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই, এবং গত 2 মাস ধরে অস্থায়ী কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে না পারার জন্য এমনিতেই কর্মীরা বিক্ষোভ শুরু করেছিল এবং মে মাসে
মাঝামাঝি থেকে শুরু করলো ওরা আগে কর্মবিরতি, এবং কর্মবিরতির ফলেই জবাবদিহি করতে হচ্ছে নাগরিকদের কাছে। এবং প্রথমত যে প্রধান সংস্থা ও প্রথমে 29শে মে পদত্যাগপত্র জমা দেয় এবং পরে 1 জুন ওর পৌর সদস্য পদ থেকেও পদত্যাগপত্র দিয়ে দেয়। তারপরেই দেখা যাচ্ছে 1 জুন বিকালের মধ্যে 10 জন সদস্য তার পদত্যাগপত্র দিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে অচলাবস্থা শুরু হয়েছে বলে বোর্ড ভেঙে যেতে বসেছে। ধন্যবাদ। এবার এক ফোনে বাংলা আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে আজও গরম আর অস্বস্তি। আজ দক্ষিণের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম, আর কলকাতার তাপমাত্রা কত থাকবে কি বলছে আবহাওয়া অফিস। আপডেট এবং বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, দেখো আজ গরম এবং অস্বস্তি থাকবে এবং যে তাপমাত্রা ফিল লাইক টেম্পারেচার সেটা অনেকটা বেশি অনুভূত হবে এবং অন্যদিকে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হবে। তবে বৃহস্পতিবার থেকে যে বৃষ্টি শুরু হবে সেটা শনিবার পর্যন্ত চললেও শুক্র এবং শনিবার এই দুদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা, শুক্রবারে কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝড় বৃষ্টিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস উইকেন্ডে কমতে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরে। বেশ, দক্ষিণবঙ্গের আপডেট যেমন নিলাম, পাশাপাশি উত্তরের দিকেও নজর রাখতে হচ্ছে। গরম অস্বস্তি উত্তরের 4 জেলাতেও। দার্জিলিং এর সমতল এলাকায় গরম বাড়বে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বাড়বে গরম। শুধু গরম নয়, গরম অস্বস্তিকরের মধ্যে কিন্তু উত্তরে প্রাক বর্ষার বৃষ্টি। আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্থ রয়েছে আরো বিস্তারিত বলবে। পার্থ, আজকে সকাল থেকে পাহাড়ের কি ছবি? দেখো সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে পাহাড়ি এলাকায়, হালকা মেঘ রয়েছে কালিম্পং এবং দার্জিলিং এ, এবং কোথাও কোথাও কুয়াশাও রয়েছে। তবে মোটের উপর পরিষ্কার এবং স্বাভাবিকভাবে যারা প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসছে এবং তারাও কিন্তু এমন আবহাওয়ায় বেশ মুগ্ধ। গত কয়েকদিন আগে যেমন বৃষ্টি হচ্ছে তা কিন্তু গতকাল থেকে বৃষ্টি প্রায় উঠাও, আবারও নতুন করে বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস করে বেশ কিছু জেলা ও সমতলের জেলাগুলোতে কিন্তু করতে পারবে। একেবারে ধন্যবাদ।